তো আপনাদের সবাইকে আজকে আমাদের বাংলাদেশ পুলিশের প্রথম ট্রিক্স ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি, স্বাগতম। সেই সাথে সর্বশক্তিমান পরম করুণাময় সৃষ্টিকর্তা ও অশেষ দয়ালুর নামে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু আমরা শুরু করছি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি নারী ও শিশু নির্যাতন দমন, ব্র্যাকেটে হচ্ছে সংশোধন আইন 2026। এই আইন দিয়ে আমাদের আজকের ক্লাসটা নির্ধারণ করা হয়েছে। আমরা জানি যে এই নারী ও শিশু নির্যাতন দমন ব্র্যাকেটের সংশোধন আইন 2026, এই আইনে মোট 35টি ধারা আছে। এই 35টি ধারা সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার অংশে আমরা যে ধারাগুলা থেকে আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্নগুলো সেট আপ হবে, আমরা সেই ধারাগুলো অতি যত্ন সহকারে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি জাস্ট শুনলেই আপনার ব্রেনে গেঁথে যাবে এমন ভাবে আজকের ক্লাসটা প্রেজেন্টেশন করা হবে। এটা একেবারে পুরোপুরি পরিকল্পনা মাফিক আপনার প্রেজেন্টেশন করা হবে। একবার জিরো লেভেলের স্টুডেন্ট থেকে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টরাও আজকের এই ক্লাসটা থেকে অনেক বেশি উপকৃত হবে বলে আমি আশাবাদী। এবং আমাদের এই আলোচনার ভিতর থেকে আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশ্ন সেট আপ হবে বলে আমরা আশাবাদী। এর বাইরে আসার পসিবিলিটি নাই বললেই চলে, কারণ যেহেতু 35টা ধারা, আমরা 35টা ধারা সম্পর্কেই আলোচনা করতে যাচ্ছি, তাহলে এর বাইরে আসার সুযোগ আমাদের খুব একটা নাই, তাই না? তো আপনারা জানেন যে এই নারী ও শিশু নির্যাতন দমন আইনটা 2000 সালের আইন, এটা হচ্ছে মূল আইন। এই আইনটাকে অধিকতর সংশোধন কল্পে 2026 সালে নতুন করে সংশোধন করে সংসদে যখন উত্থাপিত হয়, এটা নতুন করে আহ সংশোধন আইন হিসেবে 2026 হিসাবে অভিহিত হয়। এটা আবার এক ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে। তবে এই আইনটা আমরা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে খাতায় কিভাবে লিখবো। অনেকে আমাদেরকে সাজেস্ট করে, অনেক টিচাররা সাজেস্ট করে, অনেক বিজ্ঞ লার্নেড পার্সন আছে, ওনারা সাজেস্ট করে যে আপনারা নারী ও শিশু নির্যাতন দমন ব্র্যাকেটের সংশোধন আইন 2026 লিখবেন। আমিও প্রথম প্রথম কিন্তু এরকমটাই ভাবতাম। আসলে এটা হচ্ছে আহ, মানে যেটা এক ধারায় আছে এটাই আমরা ভাবতাম আসলে ওই অধিকতর সংশোধন করবো, কিন্তু এইভাবে লেখা যাবে না। আমাদের লিখতে হবে কিভাবে? নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 কমা দিয়ে 2000 ব্র্যাকেটের সংশোধন 2026 লিখতে হবে। এটা হচ্ছে মানে লেখার ক্ষেত্রে সঠিক ওয়ে, যেহেতু এটা অধিকতর সংশোধন কল্পে একটা আইন। আর যদি এটা রহিত কল্পে থাকতো, তার মানে এটা বাতিল বাতিল হয়ে 2026 সালের যদি এটা পুরোপুরি নতুন আইন থাকতো, তখন আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2026 লিখতে পারতাম। এটার যদি উদাহরণ স্বরূপ আমরা বলি, আমাদের ওই জুয়া প্রতিরোধ আইন, আগে ছিল প্রকাশ্য জুয়া আইন, ওইটা ছিল 1867 সালের আইন, আপনারা জানেন। ওইটাকে রহিত করে এখন জুয়া প্রতিরোধ আইন 2026, এটাকে কি আমরা সংশোধন লিখবো? লিখবো না। অর্থাৎ মূল আইনটা কখনোই মরে না, মূল আইনটা সবসময় জীবিত থাকে। আপনি গ্যাজেটটা পর্যালোচনা করলে দেখবেন এই সংশোধনী অধ্যাদেশ 2025 এবং 2026 সালের যে সংশোধনগুলো আনা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে লেখা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর এত ধারা। তাহলে কি মূল আইনটা কিন্তু আমাদের সেই 2000ই রয়ে গেছে। তাহলে ক্লাসের শুরুতে যেটা আমাদের জানা জরুরি ছিল সেটা আমরা সবাই আশা করি বুঝতে পারছি। তাহলে আপনি বলতে পারেন, স্যার এই যে এই সংশোধন আইন 2026, এটা কাদের জন্য, এটা কারা লিখবে? এটা হচ্ছে সংসদে উত্থাপিত বিষয়, সংসদে এইভাবে আসলে উপস্থাপন যোগ্য, তো বিষয়টা এই জন্য এটা ওইভাবে লেখা হয়েছে, ওইভাবে অভিহিত হয়েছে, ওইভাবে এটা সংসদে উপস্থাপিত হয়। কিন্তু মূল আইন কখনো কি মরে না। এই কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে রেসপন্স করবেন প্লিজ। এটা খুঁটিনাটি বিষয়। আমি তো বলছি আজকের ক্লাসটা আপনাদের একবারে জিরো থেকে খুঁটিনাটি বিষয়গুলো উপস্থাপন যোগ্য হবে। আপনারা সবাই জিরো থেকে অ্যাডভান্স লেভেলের সকল স্টুডেন্ট এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তাহলে আমরা সবাই এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার হইলাম যে নারী ও শিশু নির্যাতন দমন আইন থেকে প্রশ্ন আসলে আমরা কিভাবে খাতায় লিখবো, এই বিষয়টা সম্পর্কে আমরা সবাই
ক্লিয়ার ধারণা পেলাম। আমি নিজেও এভাবে লিখবো। আচ্ছা, তো এই আইনের এক ধারাতে এটা কি আছে না আছে এটা আমরা জানলাম। দুই ধারাতে মূলত আমাদের কলার ক থেকে ঠেলাগাড়ি ঠ পর্যন্ত এই উপধারাগুলা আছে। এগুলা মানে দেখলে মনে হয় যে আসলে মনে রাখা আসলে সো টাফ। আসলে বিষয়টা এরকম না, এটা মনে রাখা খুবই সহজ। যদি একটু টেকনিক্যালি আপনি পড়েন, মনে রাখার চেষ্টা করেন, এবং আপনার যেই সমভাবাপন্ন যে পার্টনারটা আছে, যার সাথে আপনি আপনার মনের কথাগুলো শেয়ার করতে পারেন, যে আপনার মন বুঝে, এরকম পার্টনারের সাথে আপনি ডিসকাস করেন, দেখেন যে দুইজনের আলোচনার প্রেক্ষিতে অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরাও কিন্তু এইভাবে উঠে আসছি, আমরাও এইভাবেই চেষ্টা করছি, আপনারাও এইভাবে চেষ্টা করেন। এটা যত কঠিন আইনি হোক, সহজ আয়ত্ত হয়ে যাবে। তাহলে আমরা এই দুই ধারাতে কলার ক থেকে ঠেলাগাড়ি ঠ যে বিষয়গুলো আছে, এটা যদি আমরা ব্রেনে রাখতে পারি তো ফাইন। যারা টিএসআই দিব তাদের জন্য অ্যাডভান্স লেভেলে আপনারা আগায় থাকবেন, প্রতিযোগিতা দৌড়ে শুরুতে আপনাদের সিরিয়াল থাকবে। আর যারা রাখতে পারবো না তাদের সিরিয়াল একটু দূরে থাকবে। আর এএসআই নিরস্ত্র, এসআই নিরস্ত্র যারা দিবে তাদের অবশ্যই অবশ্যই একবারে মুখস্থ রাখতে হবে, বাধ্যতামূলক। তাহলে আমরা এই ক, খ, গ, এই তিনটা যে ধারা আছে আমাদের ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়েছে। দুইয়ের ক, দুইয়ের খ, দুইয়ের গ। তো ওই পাশে আমাদের স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে, এই পাশে ব্যঞ্জন বর্ণ দিয়ে, ওই পাশে স্বরবর্ণ দিয়ে। তো স্বরবর্ণ দিয়ে অ দিয়া শুরু হয়েছে হচ্ছে অপরাধ, অ দিয়া শুরু হয়েছে অপহরণ। তাহলে অপরাধ শব্দটা কিন্তু ছোট, আর অপহরণ শব্দটা তার চাইতেও বড়। স্বরবর্ণ অ দিয়া অপরাধ, স্বরবর্ণ অ দিয়া অপহরণ। তাহলে অপরাধ ছোট আগে, এই জন্য আমাদের দুইয়ের কর সাথে হচ্ছে অপরাধ। আর অপহরণ এটা একটু বড়, এই জন্য দুইয়ের খর সাথে হচ্ছে অপহরণ। আর ব্যঞ্জন বর্ণ আ দিয়া হচ্ছে আটক, তাহলে দুইয়ের ক, খ, গ, অপরাধ, অপহরণ, আটক। ইজি না? আচ্ছা, আমি কি এইভাবে একবারে মানে একবারে জিরো থেকে এইভাবে পড়াবো, না আরেকটু ফাস্ট পড়াবো? একটু আপনাদের মতামত চাচ্ছি। আমি দুইটা সেশনে আমি শেষ করবো চাচ্ছি। আমি কিন্তু 40 মিনিট 30 মিনিটের মধ্যে পুরো আইনটা শেষ করতে হবে। কিন্তু আপনারা মজা মানে আহ, যারা স্লো লার্নার আছেন তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে আমার কাছে মনে হয়। আপনারা কি বলেন? আমি কি যেভাবে যাচ্ছি এইভাবে স্লো মোশনে আজকে দুইটা সেশনে শেষ করি? একটু কথা বলেন। আচ্ছা ঠিক আছে রফিক, মুট করো। আচ্ছা, রফিক বলল যে যেভাবে সবার জন্য সুবিধা হয়। আমি একবারে জিরো লেভেলের স্টুডেন্ট এবং অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, সবার জন্য যেভাবে সুবিধা আমি সেভাবে বলতেছি। তাহলে অপরাধ, অপহরণ, আটক, দুইয়ের ক, দুইয়ের খ, দুইয়ের গ, একবারে নর্মালিতেই কিন্তু আপনাদের ব্রেনে গেঁথে দিলাম। এখন অপরাধের সংজ্ঞাটা তো আমরা জানি, আমাদের বাংলাদেশের যে বলবৎ যতগুলো আইন আছে, এই আইনের পরিপন্থী কোনো কাজ করলেই সেটা অপরাধ হিসাবে গণ্য হবে। সহজ সংজ্ঞা, দুইয়ের ক ধারা। আবার এটা ফৌজদারি কার্যবিধি 4-1 মধ্যাহ্ন ধারাতে আছে, পেনাল কোডের 40 ধারাতেও আছে, রেফারেন্স সহ বললাম। আর দুইয়ের খতে হচ্ছে অপহরণ, আর দুইয়ের গতে হচ্ছে আটক। এই অপহরণ আবার পেনাল কোডের বা দণ্ডবিধি 362 ধারায় আছে, আপনারা জানেন। আর আটক আছে 340 না 42, আটক কি 340 না 42? 342। ধন্যবাদ। তাহলে এই যে ক, খ, গ আমাদের অপরাধ, অপহরণ, আটক, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। আর ঘোড়ার গত হচ্ছে ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালটা কিন্তু আমাদের আসলে লাগে না। এই ট্রাইব্যুনাল ওই যে আমরা এই আইনের 26 এবং 26-এর ক ধারাতে আমরা পাইছি নারী ও শিশু নির্যাতন দমন অপরাধ ট্রাইব্যুনাল, অপরাধ দমন ট্রাইব্যুনাল 26 ধারায় পাইছি। আর 26-এর ক ধারায় পাইছি শুধু শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। আগে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল আলাদা, এই ট্রাইব্যুনালটা ছিল না। এটা নতুন করে সংযুক্ত হয়েছে। এটা সময়ের কালক্রমে দেখবেন এই শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে নতুন একটা ট্রাইব্যুনাল হয়ে গেছে। এটা যেহেতু নতুন সংশোধন হয়েছে, এটা হয়ে যাবে। তাহলে এই ট্রাইব্যুনালটা আমাদের প্রয়োজন নাই আসলে। ট্রাইব্যুনাল এর জন্য আমরা স্কিপ করলাম, ঘোড়ার ঘটা আমরা বাদ দিলাম। আর উ চ ছ, উ চ ছ, উ ধারায় হচ্ছে ধর্ষণের সংজ্ঞা। ধর্ষণ কাকে বলে?
এই ধর্ষণের সংজ্ঞাটা কিন্তু পেনাল কোডে 375 ধারায় যে 5টা ক্ষেত্রে ধর্ষণের সংজ্ঞার কথা বলা হয়েছিল, সেই 5টা ক্ষেত্রই বলবৎ আছে, সেটার কোনো চেঞ্জ নাই ধর্ষণের সংজ্ঞার ক্ষেত্রে। তাহলে 375 এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আর চ ধারায় হচ্ছে ধর্ষণের ফলে যে শিশু হয়, নবজাতক শিশু, এই নবজাতক হচ্ছে চ ধারা, 2 এর চ। আর 2 এর ছতে, ওই যে ছতে আমরা বলছিলাম যে সেরি, আসলে সেরিরা হয়ে যায় নারী, এই 2 এর ছতে হচ্ছে নারী। আর 2 এর ডাবল ছ আছে, 2 এর ট্রিপল ছ আছে। 2 এর ডাবল ছতে হচ্ছে বলৎকার, আর 2 এর ট্রিপল ছতে হচ্ছে মারাত্মক জখম। এই দুইটা সংশোধনে যুক্ত হয়েছে। তাহলে 2 এর ছতে হচ্ছে নারী, আর নারী কাকে বলা হবে? 16 বছরের যে অধিক বয়স্ক আহ, মানে মহিলা থাকলে সেই মহিলাকে নারী হিসেবে অভিহিত করা হবে, 2 এর ছ। আর 2 এর ডাবল ছতে হচ্ছে বলাৎকার। এই বলাৎকারে সংজ্ঞা আনা হয়েছে যে যদি কোনো ছেলে শিশুর পায়ুপথে বা হচ্ছে মুখে কোনো ব্যক্তি তার অপকৃতার্থ অপকৃত চরিতার্থ কামলালসার উদ্দেশ্যে তার পায়ুপথে বা মুখে যদি যৌনাঙ্গ প্রবেশ করায়, তাহলে সেটা বলাৎকার হিসেবে গণ্য হবে। এটা আমাদের 2 এর ডাবল ছ ধারায় বলা হয়েছে, এটা নতুন করে আমাদের জানা লাগে। আর এই বলাৎকারের বিষয়টা আমরা দণ্ডবিধির 377 ধারাতেও আমরা রেফারেন্স দিতে পারি। 2 এর ট্রিপল ছতে হচ্ছে মারাত্মক জখম। এই মারাত্মক জখম দণ্ডবিধির 320 ধারায় 8টা ক্ষেত্রে বলা হয়েছে মারাত্মক জখম সম্পর্কে। এই 320 ধারা আমি আপনাদের যখন দণ্ডবিধি পড়াইছিলাম, তখন কিন্তু আমি খুব ট্রিক্সের মাধ্যমে শিখাইছিলাম যে পুচুকা অগ্রমুদা বিষ, দ্যাটস মিন পুতে হচ্ছে পুরুষত্বহীন করা। 8টা ক্ষেত্র বলতেছি। নাম্বার 1, পুরুষত্বহীন করা। চুদিয়া হচ্ছে দুইটা চোখের যে কোনো একটা চোখের যে স্থায়ী কর্মশক্তি সেটা বিনষ্ট করা। তারপরে কাতে হচ্ছে দুইটা কানের যে কোনো একটা কানের যে স্থায়ী শক্তি আছে সেটাকে রহিতকরণ করা বা বিনষ্ট যেটাই বলেন, ক্ষতি সাধন করা। তাহলে অগ্র, শরীরের যে অগ্র বা গ্রন্থি আছে, গ্রন্থির স্থায়ী কর্মশক্তিরে নষ্ট করা। তারপরে আহ অগ্র অগ্র আর শরীরের যে অঙ্গ আছে, মানে অঙ্গচ্যুতি করা, মানে অঙ্গচ্যুতি, হাত কেটে ফেলা, পা কেটে ফেলা, এরকম অঙ্গচ্যুতি করার যদি বিষয় থাকে, সেটাও আমাদের এই মারাত্মক জখম হিসেবে গণ্য হবে। তারপরে আমরা বলছিলাম অগ্রমুতে হচ্ছে মুখমণ্ডলটাকে বিকৃত করা, আর দাঁতে হচ্ছে দাঁত ভঙ্গ করা, দাঁত ভেঙে ফেলা। বিষ হচ্ছে এমন আঘাত বা জখম যেই কারণে হাসপাতালে 20 দিনের জন্য শয্যাশয়ী থাকতে হয়। এই 8 প্রকার ক্ষেত্রে মারাত্মক জখম বা গুরুতর আঘাত হিসেবে গণ্য হবে। এটা পেনাল কোডের বা দণ্ডবিধি 320 ধারায়। এখানে হচ্ছে 2 এর ট্রিপল স। আচ্ছা, তারপরে 2 এর বর্গীয় জতে হচ্ছে মুক্তিপণ। 2 এর বর্গীয় জ, 2 এর বর্গীয় জর পরে ঝ, ঝ আমাদের দরকার নাই, ফৌজদারি কার্যবিধি নিয়ে কথা বলছে, দরকার নাই। 2 এর ইয়তে বলছে যৌতুক, 2 এর ডাবল ইয়তে বলছে যৌনকর্ম। তো এই যৌনকর্মটাও যুক্ত হয়েছে। আপনারা জানেন যৌনকর্মটা এখানে আহ কিভাবে যৌনকর্ম হয়, এটা সংজ্ঞায়িত আপনাদের আগেও করা হয়েছে। তাহলে 2 এর ডাবল ইয়তে হচ্ছে যৌনকর্ম। 2 এর টতে হচ্ছে শিশু। এই শিশুর সংজ্ঞা এখানে কি বলা হয়েছে? নবজাতক শিশুর সংজ্ঞা, মানে এখানে শিশুর সংজ্ঞাটা কিভাবে দেওয়া হয়েছে? 2 এর টতে 16 বছরের 16 বছরের কম বয়স্ক যেই, আচ্ছা শরীফ স্যার ডিউটিতে, বুঝতে পারছি। 16 বছরের যে কম বয়স্ক শিশু, কম বয়স্ক যে ব্যক্তি আছে, সেই ব্যক্তিকে আমরা শিশু হিসেবে এনে বলতে পারি, মানে মানে শিশু হিসেবে গণ্য করতে পারি। এটা আবার আমাদের ওই শিশু আইনের 4 ধারাতে বলা আছে। আবার ওই মানব পাচারের 2 এর 14 ধারাতে ওই বিষয়ে বলা আছে।
আর সর্বশেষ যে ঠেলাগাড়ির ঠ, দুইয়ের ঠ, এই দুইয়ের ঠতে কিন্তু আমাদের বলছে হাইকোর্ট বিভাগ, দরকার নাই। তাহলে এই হচ্ছে আমাদের দুইয়ের সংজ্ঞা, বিষয়গুলো একবারে বিশদভাবে আপনাদের ভেঙে চুরে একবারে জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা খুব সহজে এই সংজ্ঞাগুলো বুঝছেন। এখন আসেন, তিন ধারা আইনের প্রাধান্য দরকার নাই, চার ধারা দরকার আছে। চারের এক, চারের দুইয়ের ক, চারের দুইয়ের খ, চারের তিন, চারের চার, এখানে এই ধারাগুলো আছে। চারের এক, চারের দুইয়ের ক, চারের দুইয়ের খ, চারের তিন, চারের চার। তাহলে চারের এই সবগুলা বিষয় মনে রাখার জন্য তিনটা শব্দ আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে ক্ষয়কারী, আরেকটা হচ্ছে দহনকারী, আরেকটা হচ্ছে বিষাক্ত পদার্থ। তাহলে কি, এই যে ক্ষয়কারী, দহনকারী, এই বিষাক্ত পদার্থ, এই পদার্থগুলা দিয়া যদি কোনো ব্যক্তি, কোনো নারী বা শিশুর গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলার যদি ক্ষতি সাধন করে, তাহলে তার শাস্তি এই চারের এক ধারা। আর গুরুত্বপূর্ণ অঙ্গগুলা বলতে কি কি বোঝানো হয়েছে? আপনার বোঝানো হচ্ছে ওই দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, তারপর হচ্ছে আপনার ওই যৌনাঙ্গ, স্তন, আরেকটা কি, তো এই টাইপের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলা যদি ওই ক্ষয়কারী, দহনকারী বিষাক্ত পদার্থ দিয়ে যদি ক্ষতি সাধন করা হয়, জখম করা হয়, তাহলে এই চারের এক ধারায় শাস্তি পাবে। চারের চারের এক ধারা। আর চারের দুইয়ের ক ধারায়, সরি, মানে এটা চারের দুইয়ের কতে চলে যাবে। চারের একে তো হচ্ছে ক্ষয়কারী, দহনকারী বিষাক্ত পদার্থ দিয়ে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো বা মৃত্যু ঘটানোর চেষ্টা করার হয়, তাহলে তো সেক্ষেত্রে শাস্তি হচ্ছে, মৃত্যু ঘটানোর শাস্তি হচ্ছে চারের এক ধারার, চারের এক ধারার জন্য ওই ক্ষয়কারী, দহনকারী বিষাক্ত পদার্থ হচ্ছে চারের একে। আর আগে যেটা বললাম, চারের দুইয়ের কতে হচ্ছে ক্ষয়কারী, দহনকারী বিষাক্ত পদার্থ দ্বারা শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গ নামগুলো বললাম, ওগুলা যদি জখম করা হয়, সেক্ষেত্রে শাস্তি বলা হয়েছে চারের দুইয়ের ক। আর চারের দুইয়ের খতে বলা হয়েছে ওই গুরুত্বপূর্ণ অঙ্গগুলা ব্যতীত অন্যান্য যে অঙ্গগুলো আছে, যেমন হাত, পা, শরীরের বডির যে অন্যান্য অংশগুলো আছে, এইগুলা যদি ক্ষতি সাধন করা হয়, তাহলে তার শাস্তি হচ্ছে চারের দুইয়ের খ। আর চারের তিনে হচ্ছে এই ক্ষয়কারী, দহনকারী বিষাক্ত পদার্থ যদি নিক্ষেপ করে আপনার ওই উক্ত নারী বা শিশুর ক্ষতি সাধন হোক, শারীরিক বা মানসিকভাবে তার ক্ষতি সাধন হোক বা না হোক, তারপরও সে যে নিক্ষেপ করলো, না হইলেও তার শাস্তি হচ্ছে এই চারের তিন ধারা। আর চারের চারে হচ্ছে এই যে অপরাধগুলো সংঘটিত করলো, এইগুলোর জন্য ওই ব্যক্তির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে। এই আদায় করার প্রক্রিয়া সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে বোঝানো হয়েছে, এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তাহলে চারের চার পর্যন্ত শেষ। 5, 8, 6, আপনার যদি মানব পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়, মানব পাচারের উদ্দেশ্যে যদি মুক্তিপণ দাবি করা হয়, তাহলে এই বিষয়গুলো চলে যাবে মানব পাচারে। তাহলে 4, 5 আর 6 এই দুইটা ধারা বাতিল হয়ে গেছে, এই দুইটা ধারা চলে গেছে মানব পাচারে, এই নারী ও শিশু নির্যাতন দমনে। আমাদের 7, 8 থেকে আমাদের নারী শিশু নির্যাতন দমনের আলোচনা শুরু, ওই দুইটা বাতিল হওয়ার পরে। 7 ধারায় বলা হয়েছে নারী বা শিশুকে অপহরণ করার শাস্তি, কোনো ব্যক্তি যদি অপহরণ করে তার শাস্তি। 8 ধারা হচ্ছে মুক্তিপণ্যের আদায়ের উদ্দেশ্যে আটক রাখার শাস্তি। 9 ধারায় হচ্ছে এই ধর্ষণ সম্পর্কিত যত আলোচনা আছে আমাদের এই 9 ধারায়। 9 মধ্যে আছে 9 1, 9 2, 9 3, 9 4 ক, 9 4 খ, 9 4 গ সংশোধন যুক্ত হয়েছে, 9 5, 9 6, 9 ক, 9 খ। এই হচ্ছে মানে 9 ধারার যে ধারাগুলা, এইগুলা কার কার ব্রেনে আছে, শুধু ধারাগুলাই ভাবে সেট আপটা ব্রেনে কার কার আছে, একটু রেসপন্স করেন দেখি, আমি সেই কাঙ্ক্ষিত লোকটা দেখতে চাই। 1 জন, 2 জন, 3, 4, 5, ভেরি গুড। যেই 5 জনের এটা ব্রেনে সেভ আছে, তাদের জন্য ওয়েলকাম, তারা অনেকটা আগায় গেছেন প্রতিযোগিতার দৌড়ে।
আর যাদের আয়ত্তে নাই তাদের জন্য আবার রিপিট করতেছি। 9-1, 9-2, 9-3, 9-4 ক, 9-4 খ, 9-4 গ, 9-5, 9-6, 9 ক, 9 ক, 9 খ। ওই 9 শর্ট হাইফেন ক দেওয়ার দরকার নাই, আমরা গেজেটের মধ্যে দেখছি 9 শুধু ক দেওয়া আছে আর 9 খ দেওয়া আছে, আমরা 9 ক 9 খ লিখবো, এটা মাথায় রাখেন। তাহলে 9-1 হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে, সরাসরি ধর্ষণ, এই ধর্ষণ করার শাস্তি হচ্ছে 9-1 ধারা। সহজ কনসেপ্ট, আর জটিল ভাবে কিছু বলছি না। আর 9-1 মধ্যে আপনাদের পড়াইছিলাম 16 বছরের কম বয়স্ক, 16 বছরের অধিক বয়স্ক, সম্মতি নিয়ে সম্মতি না নিয়ে যা কিছুই করুক না কেন, যদি যা কিছুই করুক ওইটা ধর্ষণ হিসাবেই গণ্য হবে। আর বলাৎকারও ধর্ষণ হিসাবে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি কোনো ছেলে শিশুকে বলাৎকার করে, সেটা এই 9-1 ধারাতেই শাস্তি হবে। কোনো ডাউট আছে? ডাউট নাই। তাহলে আমাদের এই 9-1 ধারা হচ্ছে বলাৎকারের শাস্তিও 9-1, ধর্ষণের শাস্তিও 9-1। 9-2 হচ্ছে ধর্ষণ করে যদি মৃত্যু ঘটানো হয়, ধর্ষণের ফলে যদি মৃত্যু ঘটে, সেক্ষেত্রে 9-2 ধারায় শাস্তি। 9-3 ধারায় ধর্ষণ, গণধর্ষণ, যেটাকে বলে সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে ধর্ষণ করার ফলে যদি মৃত্যু হয় বা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, তারপরেও 9-3 হবে। আর যদি মৃত্যু না হয়, গুরুতর আঘাতপ্রাপ্ত না হয়, শুধু গণধর্ষণ করে, তারপরেও 9-3 হবে। এই কনসেপ্টটা ভালোভাবে মাথায় ঢুকায় নেয়। বোঝা গেছে? মৃত্যু যদি হয়ে যায়, গণধর্ষণ হয়েছে, তারপরে 9-3, গুরুতর আঘাতপ্রাপ্ত, মৃত্যু হয়েছে না, গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে গণধর্ষণের ফলে, তারপরে 9-3, আবার মানে আঘাতপ্রাপ্ত হয় নাই, শুধু গণধর্ষণ হয়েছে, তারপরে 9-3। আর 9-4 ক, এই জায়গাটা নিয়ে একটু ঝামেলা হয়। 9-4 ক বলছে ধর্ষণ করে মৃত্যু ঘটানো বা আঘাতের চেষ্টার শাস্তি। ধর্ষণ কইরা ফেলছে, এখন সেন্সটা যদি এরকম থাকে, মৃত্যু ঘটানো এবং আঘাতের চেষ্টার সেন্স যদি দিয়ে দেয় প্রশ্নের মধ্যে, সেন্সটা বুঝবেন, সেন্স, তাহলে 9-4 ক দিবেন। এক্ষেত্রে যদি আবার সংঘবদ্ধ বা দলবদ্ধের বিষয়টা থাকে, তাহলে 9-3 তো আসবেই। আর সংঘবদ্ধ দলবদ্ধ না থাকলে আমাদের ওই 9-4 ক দিয়ে আমরা কাভার করে দিই। 9-4 ক্ষতে হচ্ছে দর্শন করতে পারে নাই, দর্শনের চেষ্টা করছে, এ শাস্তি 9-4 খ। 9-4 গতে বলছে ওই আপনার রাসায়নিক পদার্থ, যদি কোনো ব্যক্তি কোনো রাসায়নিক পদার্থ, তারপরে হচ্ছে আপনার ওই ধারালো ছুরি, ধারালো অস্ত্র যেটা, তারপরে শরীরের যে অন্য অঙ্গ আছে, এইগুলা যদি কোনো নারী বা শিশুর যৌনাঙ্গ মানে বা অঙ্গ প্রবেশ করায়, আহ, মানে এটা কি নয়ের গতে, নয়ের গতে কি বলছে, 9-4 গতে এই এইভাবে যদি উক্ত ব্যক্তির গুরুতর জখম, মানে জখম করে, সেই জখমের শাস্তি কিভাবে জখম করে, এই জিনিসগুলো দিয়ে যদি জখম করে, তার শাস্তি হচ্ছে 9-4 গ। আশা করি আমরা 9-4 গ পর্যন্ত আমাদের কারো কোনো কুয়ারি নাই, সবাই আমরা সহজভাবে বুঝতেছি। 9-4 গড় পরে আমরা 9-5 আলোচনা করছি। 9-5 আগে ছিল পুলিশ হেফাজতে, শুধু পুলিশ হেফাজতে লেখা ছিল। এখন বলছে যে আইন শৃঙ্খলা বাহিনীর, যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি কোনো অপরাধের শিকার ব্যক্তি, আগে ভিকটিম বলতো, এখন বলে অপরাধের শিকার। তাহলে অপরাধের শিকার মানে যে অপরাধে, যার সাথে অপরাধটা করা হয়েছে, সেই হচ্ছে অপরাধের শিকার। এই অপরাধের শিকার ব্যক্তি যদি তাদের হেফাজতে থাকাকালীন যদি আবার ধর্ষণ হয়, এই ধর্ষণ হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কি 9-1 ধারায় শাস্তি হবে? ওই থানার সেন্ট্রি, ডিউটি অফিসার, ওসি, তাদের কি 9-1 না 9-5? 9-5, গুড। তাহলে তাদের হচ্ছে 9-5। আর এই ধরেন বাবুর্চি এই কাজটা করলো, ওই থানার বাবুর্চি, তার হচ্ছে 9-1। এটা অনেকে আমরা ভুল ভুল মানে তালবাল পাকায় ফেলি, এটা সবাই একটু মনে রাখবেন।
যে থানার মধ্যে একটা অপরাধের শিকার ব্যক্তিরা নিয়ে আসা হয়েছে, তারে নিরাপত্তামূলক হেফাজতে রাখা হয়েছে। এই হেফাজতে থেকে যদি সে দর্শনের শিকার হয়, তাহলে যে করবে তার 9-1, আর যারা দায়িত্বে থাকবে তাদের জন্য 9-5। এটা হচ্ছে 9-5-এর মূল সিকোয়েন্স। আর 9-6টা আমরা স্কিপ করব, 9-6টা আমাদের লাগবে না। এখানে হচ্ছে ওই যে জরিমানার ক্ষতিপূরণ আদায়ের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে কথা বলছে 9-6। আর 9 কতে বলছে ওই সম্ভ্রম হানির যে বিষয়টা, আত্মহত্যায় প্ররোচনার যে বিষয়টা, এটার শাস্তি আমাদের 9 ক। আর 9 খতে হচ্ছে যৌনকর্ম কোনো প্রাপ্তবয়স্ক নারীর সাথে আপনার আস্থার সম্পর্ক তৈরি হয়েছে, তাকে আপনি প্রলোভনের মাধ্যমে, আপনার টাকার মাধ্যমে, যেভাবেই হোক আপনি যৌনকর্ম, তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করছেন, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে 9-খতে। এই ছিল আমাদের 9-এর সবগুলা সিকোয়েন্স। এরপর হচ্ছে 10। মূলত হচ্ছে যৌন পীড়ন করার জন্য শাস্তি। এই যৌন পূরণটা কিভাবে হয় সেটা আমরা জানি। শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় যদি ব্যাড টাচ করা হয়, বা যৌনাঙ্গ প্রবেশ করানো হয় নাই, যৌনাঙ্গ প্রবেশ করলে তো ধর্ষণই হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এটা 10 ধারার আওতায় আসবে, এবং 500 পেনাল কোডের 9 ধারাও আমরা এটার সাথে অ্যাটাচ করে পড়তে পারি। 11 হচ্ছে যৌতুক নিয়ে কথাবার্তা। 11-র ক, 11-র ডাবল ক, 11-র খ, 11-র গ। 11-র কতে বলছে যৌতুকের জন্য যদি মৃত্যু ঘটানো হয় কোন নারীকে, তখন সেটা আমাদের 11-র ক ধারায় আসবে। এখানে একটা প্রশ্ন হইতে পারে যে যৌতুক কাকে বলে, আর হচ্ছে এই 9-এর ক ডাবল ক, আর হচ্ছে 9-এর খ 9-এর গ থেকে একটা প্রশ্ন সেট আপ করতে পারে। আবার ওই 8 ধারার সাথে মুক্তিপণ কাকে বলে, মানে আটক রেখা মুক্তিপণের যে বিষয়টা, এটা দিয়ে একটা প্রশ্ন সেট আপ হইতে পারে। মানে ওই 2 ধারার সাথে সম্পর্ক রেখে প্রশ্ন সেট আপ হওয়ার জায়গাগুলো বলতেছি আর কি। তাহলে আমরা 11 ধারার বিষয়টা বুঝলাম। মৃত্যু ঘটানো বা মৃত্যু ঘটানোর চেষ্টা করলো যৌতুকের জন্য, মৃত্যু ঘটাইলে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করলে 9-এর 11-র ক। 11-র ডাবল কত হচ্ছে মৃত্যু ঘটানো বা মৃত্যু ঘটানোর চেষ্টা করার শাস্তি হচ্ছে 9-এর ডাবল ক। 11-র ডাবল ক, সরি 9 বলে ফেলছি, 11-র ডাবল ক। আর 11-র খতে হচ্ছে গুরুতর আঘাত করার শাস্তি, জখম করার শাস্তি 11-র খ যৌতুকের জন্য। 11-র গত হচ্ছে যৌতুকের জন্য সাধারণ আঘাত করার শাস্তি। আর এখানে শুধুমাত্র 11-র গ দফার যে বিষয়টা আছে, এটা 35 ধারায় যে আমাদের এই কি করা হয়েছে, 35 ধারায় বিশেষ বিধান সম্পর্কে বলছে, এটা একটু মনে রাখেন। এবং এই 11-র গ ধারার বিষয়টা কিন্তু আপোষযোগ্য বিষয়, ঠিক আছে। 12 ধারা হচ্ছে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বা কোনো অঙ্গ ভিক্ষাবৃত্তি বা অঙ্গ ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে, অঙ্গ বিক্রয়ের উদ্দেশ্যে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয়ের উদ্দেশ্যে যদি অঙ্গ হানি করা হয়, তাহলে সেক্ষেত্রে এই 12 ধারায় শাস্তি। এটা শিশু আইনেও আছে, রেফারেন্স আছে আপনার 12। 13 ধারা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। 13 ধারায় হচ্ছে দর্শনের ফলে যে জন্ম লাভকারী যে শিশু আছে, শিশুর যেই মানে পরিচয় নির্ধারণের যে বিষয়টা, সেই সম্পর্কে এখানে বলছে এই 13 ধারায়। এটা অলরেডি আমাদের বিগত বছরগুলোতে পরীক্ষায় চলে আসছে, এই জন্য আমাদের এটা অনেক ইম্পর্টেন্ট। 13-র একের মূলত আমরা ক, খ, গ, ঘ। 13-র একের ক, খ, গ, ঘ, এই 4টা নিব মূলত। 13-2, 13-3 আপনাদের আমি বলছি, ওইটা পরে আসতেছি, আগে এই বিষয়টা নেন আপনারা। সেটা হচ্ছে 13-র একের কতে আমাদের বলা হয়েছে যে এই যে ধর্ষণের ফলে যে শিশুটা জন্ম লাভ করলো, সেই শিশুটা তার মাতৃকুল বা তার মায়ের যেই নিকটতম আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের কাছে বেড়ে উঠতে পারবে, তাদের পরিচয়ে পরিচিত হতে পারবে। প্রথম কথা 13-র একের ক। 13-র একের
খতে বলছে এই শিশুটা তার পিতা বা মাতা উভয়ের পরিচয়ে পরিচিত হতে পারবে। তারপরে 13-1 বলছে এই শিশুর খরচ রাষ্ট্র বহন করবে। 13-1 ঘোড়ার গতে বলছে এই শিশুটা 21 বছর পর্যন্ত রাষ্ট্র 21 বছর না হওয়া পর্যন্ত রাষ্ট্র তার খরচ বহন করবে, মেয়ের ক্ষেত্রে তার বিবাহ না হওয়া পর্যন্ত। আর পঙ্গু শিশুর ক্ষেত্রে এই শিশুটা যতদিন পর্যন্ত নিজের ব্যয় নিজে প্রোভাইড না করতে পারবে ততদিন পর্যন্ত তার খরচ সরকার বা রাষ্ট্র বহন করার বিধান সম্পর্কে এই 13-1 ক, খ, গ, ঘ পর্যন্ত বলা হয়েছে। 13-2, 13-3 এই দর্শকের কাছ থেকে জরিমানা আদায় করা যাবে 13-3 বলছে। 13-2 বলছে কিভাবে এই অর্থটা প্রদেয় হবে এই সম্পর্কে। এটা থেকে আমাদের প্রশ্ন আসে না সচরাচর, জাস্ট এখান থেকে আসলে আপনাদের এমসিকিউ আসতে পারে। তারপরে 14 ধারায় কিন্তু সরাসরি ছবি প্রকাশ করা যাবে না এরকম বলে নাই। আমাদের ওইখানে মূল বইয়ের যে সিকোয়েন্সটা এটা যদি আপনারা একটু ঘেটে দেখেন, এমন ভাবে প্রকাশ করতে হবে তার পরিচয় যেন প্রকাশ না পায়। মিডিয়াতে প্রকাশ করা যাবে না এরকমটা বিষয় না, মিডিয়াতে এমন ভাবে প্রকাশ করতে হবে তার পরিচয় যেন প্রকাশ না পায়। কারণ একটা মেয়ে মানুষ, তারা বিয়ে দিতে হবে, একটা বিষয়। তো এটা যদি কেউ প্রকাশ করে ফেলে ওইভাবে, আইনে যেই মানে সংবাদপত্র মিডিয়ার মধ্যে যেভাবে প্রকাশ করার কথা না বলছে এমন ভাবে প্রকাশ করার জন্য বলছে, তো সেক্ষেত্রে আপনার তার শাস্তি কিন্তু 14-2 ধারায়। 14-2 ধারায় আমাদের 2 বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে, আর অনূর্ধ্ব 1 লক্ষ টাকা জরিমানার কথাও কিন্তু বলা হয়েছে। 14 এখান থেকেও প্রশ্ন আমাদের হয়। আমরা 15-16 কিন্তু স্কিপ করব। 15-16 আমাদের এই 4 থেকে 14 ধারার যেই অপরাধগুলো সংগঠিত হচ্ছে ওইগুলোর ক্ষেত্রে জরিমানার প্রক্রিয়া, আদায় প্রক্রিয়া আর ক্ষতিপূরণ পাওয়ার যে পদ্ধতি 16 ধারায় বলছে, আদায়ের যে পদ্ধতি 16 ধারায় এই বিষয়ে আলোচনা করছে। এটা আমরা স্কিপ করবো, এখান থেকে আমাদের প্রশ্ন আসার মতো পসিবিলিটি কোনো নাই, কখনো আসে না। তাহলে 1500, হ্যাঁ এটা তো করা এটা তো করা যাবে না। এটা যেটা করি আমরা, যদিও করে থাকি, আমি অন রেকর্ডে আছি, এই কথা বলা আমাদের সমীচীন হবে না, এটা আমরা স্কিপ করি, আমি এটা বলবো না এই বিষয়ে কিছু। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম। এটা হচ্ছে 14 ধারার যে বিধানটা, এটা আমরা জানি, সবাই জানি। আর 15-16 আমরা স্কিপ করলাম। 17 আমাদের স্কিপ করলে হবে না, 17 আমাদের অবশ্যই পড়তে হবে। 17 ধারা হচ্ছে ওই যে ব্যক্তি মিথ্যা মামলা করে বা যে ব্যক্তি মিথ্যা মামলা করায় উভয়ের জন্য শাস্তির বিধান আছে এই 17-1 ধারায়। 17-2 ধারায় আপনার যে ভুক্তভোগী হবে সে অভিযোগ করতে পারবে, সংশ্লিষ্ট আদালত বা ট্রাইব্যুনাল তার অভিযোগটা আমলে গ্রহণ করবে। আর 17-3 ধারায় বলছে আপনার বিচার শেষে যদি বুঝতে পারে ট্রাইব্যুনাল বা আদালত যে আসলে ট্রাইব্যুনাল যদি মনে করে যে এই লোকটা হয়রানিমূলক ভাবে তাকে মামলা করা হয়েছিল, সে হয়রানিমূলক ভাবে ভুক্তভোগী, তাহলে তার তখন ওই ট্রাইব্যুনাল আইনগত যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 17-3 এই জায়গাটা আমাদের কিন্তু প্রশ্ন আসে। 18 মোস্ট ইম্পর্টেন্ট একটা সেকশন, বিশেষ করে এসআই নিরস্ত্র যারা দিবে। আর এটিএসআই টিএসআই দের জন্য আমি খুব একটা ইম্পর্টেন্ট না বললেও বর্তমান প্রশ্নের যে প্যাটার্ন সব প্রশ্নই টাচ করতেছে, এই জন্য আমরা এটা ভাষাগত জ্ঞানটা বলছি জেনে রাখার জন্য। আমি বলে দিচ্ছি, আবার রিপিট করে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন, আমার সাথে মিলিয়ে নেন। এখানে আমাদের টোটাল 18-1 ক, 18-1 খ, 18-2, 18-3, 18-4-5 বাতিল, 18-6, 18-7, 18-8, 18-9, 18-10 আছে কি? 18-10ও আছে, রাইট। 18-10 পর্যন্ত আমাদের আলোচনা করা হয়েছে। তাহলে এই যে ধারাগত বিষয়টা আমি বললাম,
এইভাবে ধারাগত বিষয়টা ব্রেনে কিন্তু রাখতে হবে আপনাকে। আপনি যদি বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় সেরাদের তালিকায় নিজের অবস্থান দেখতে চান, ধারাগত বিষয়টা অ্যাটলিস্ট ব্রেনে রাখেন যারা এপিএসসি টিএসসি দিবেন। 18-1 ক, 18-1 খ, 18-2, 18-3, 18-4-5 বাতিল, 18-6, 18-7, 18-8, 18-9, 18-10। এই এই 18 ধারায় বলা হয়েছে কি তদন্তের সময়সীমা সম্পর্কে। অর্থাৎ একজন তদন্তকারী কর্মকর্তা এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিভাবে তার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে সেই সম্পর্কে সুস্পষ্টভাবে বলা হয়েছে। তাহলে 18-1 বলছে একজন তদন্তকারী কর্মকর্তা যদি এই আইনের অধীন কোনো আসামিকে ধৃত করে হাতে নাতে, সেক্ষেত্রে তার তদন্ত কার্যক্রমের সময়সীমা পাবে 15 কার্য দিবস। 15 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। আর যদি হাতে নাতে ধৃত করতে না পারে, সেক্ষেত্রে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করার জন্য বলা হয়েছে 18-1 ক ধারায়। 18-2 ধারায় বলা হয়েছে এই যে নির্ধারিত সময়, এই নির্ধারিত সময়ের মধ্যে যদি শেষ করতে না পারে তদন্ত কার্যক্রম, তার পূর্বেই কেন পারলো না এই কারণটা লিপিবদ্ধ করে কেস ডায়েরি সহ একটা লিখিত প্রতিবেদন সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আদালতের নিকট প্রেরণ করবেন তদন্তকারী কর্মকর্তা। সেই তদন্ত প্রতিবেদন দেখে ওই সংশ্লিষ্ট যে ম্যাজিস্ট্রেট আছে, ওই ম্যাজিস্ট্রেট ওইটা যদি সন্তুষ্ট প্রকাশ করে, তাহলে সে আরো পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে এই তদন্ত সমাপ্ত করবেন 18-2 ধারা। তবে শর্ত থাকে যে যদি এই আইনের অধীন আপনার ডিএনএ টেস্ট করার প্রয়োজন হয়, তখন ওই ডিএনএ টেস্টের জন্য আপনার ন্যূনতম প্রয়োজনীয় সময় বৃদ্ধি করতে পারবে ট্রাইব্যুনাল আদালত। তাহলে 18-2 দুইটা কথা আশা করি বুঝতে পারছেন। 18-3 18-3 কি বলছে? ওইখানেও আমাদের 15 কার্য দিবসের মধ্যেই তদন্ত কার্যক্রম শেষ করতে বলছে। 18-3 আমরা কি শিখছিলাম মনে আছে? হ্যাঁ, যদি যে তদন্ত প্রতিবেদনটা তদন্তকারী কর্মকর্তা দিল, এটার প্রেক্ষিতে বাদী যদি নারাজি জানায়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? নতুন তদন্তকারী কর্মকর্তা ট্রাইব্যুনাল নিয়োগ করবে এবং সেই নিয়োগকারী নতুন তদন্তকারী কর্মকর্তা পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে অধিকতর তদন্তের মাধ্যমে তার তদন্ত কার্য সমাপ্ত করতে পারবে। এটা হচ্ছে কি 18-3 ধারা। 18-4 18-4 কি বলছে আমাদের? 4-5 বাতিল। 18-6 কি বলছে? শাস্তি। 18-6 কিরকম শাস্তি? ওই তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত কার্যে যদি গাফিলতি পরিলক্ষিত হয়, তাহলে তার এই বিষয়টা বাৎসরিক যে প্রতিবেদন এসিআর আছে, এসিআর এ লিপিবদ্ধ করে নোট করে সংশ্লিষ্ট ওই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ পুলিশ সুপারের কাছে ট্রাইব্যুনাল আদালত কি করতে পারবে? তার এটা নির্দেশ দিতে পারবে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। 18-6 18-7 বলছে যে ট্রাইব্যুনাল যদি মনে করে যে মামলা ন্যায় বিচারের স্বার্থে কোনো আসামিকে সাক্ষী করা প্রয়োজন, সেক্ষেত্রে ওই আসামিকে সাক্ষী হিসেবে পরিবর্তন করতে পারবে, সাক্ষীতে রূপান্তর করতে পারবে। এটা বলা হয়েছে 18-7 ধারায়। 18-8 ধারা, এখানে বলা হয়েছে যে তদন্তকারী কর্মকর্তা যদি নিজে কোনো মামলার আলামত মানে তার কর্তব্যকর্মের জন্য মামলার আলামত নষ্ট হয়ে যায়, গুরুত্বপূর্ণ সাক্ষীকে পরীক্ষা না করে, বা সে কোনো আসামিকে বাঁচানোর জন্য তার সাক্ষী হিসেবে রূপান্তর করে ফেলে, অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সে মানে অনৈতিক কাজ করে ফেলে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে
এবং সেই ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে, উভয়ের বিরুদ্ধে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। এটা হচ্ছে 18-8। বুঝছেন? মানে এর সাথে যদি ওসি সাহেব জড়িত থাকে, ওসি সাহেব, সাব ইন্সপেক্টর সাহেব দুইজনের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করতে পারবে এই ঝামেলা সৃষ্টি ক্রিয়েট করার জন্য। তাহলে দুইটাই 18-6 শাস্তি, 18-8 শাস্তি, কিন্তু শাস্তির ধরনটা, প্যাটার্নটা বুঝছেন তো? আচ্ছা, আবার বলতেছি। 18-8টা হচ্ছে আপনার মামলা তদন্তকারী কর্মকর্তা মনে করেন তার কর্তব্যের গাফিলতির কারণে মামলার আলামতটা নষ্ট হয়ে গেল, সে দেরি করার কারণে। তারপরে সে গুরুত্বপূর্ণ সাক্ষীর কোনো পরীক্ষা নিরীক্ষা করে নাই। আবার সে গুরুত্বপূর্ণ সাক্ষীরে সে পরীক্ষা নিরীক্ষা না করে বরং তারে মানে কোনো আসামিকে বাঁচানোর জন্য তারে সাক্ষী করে ফেলছে, সাক্ষী করে তদন্ত প্রতিবেদন দিয়ে ফেলছে, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সে অনৈতিক কাজগুলা করছে, সে নিজে অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করছে। তাহলে এক্ষেত্রে এই উভয়ের বিরুদ্ধে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে, উভয়ের বিরুদ্ধে শাস্তি। বোঝা গেছে? এটা হচ্ছে 18-8। আচ্ছা, 18-9। 18-9 কি বলছে? বলেন, 18-9 কি বলছে? হ্যাঁ, ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল কি করবে? তদন্তকারী পরিবর্তন করতে পারবে। আচ্ছা, তাহলে ট্রাইব্যুনাল ইচ্ছা করলে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করতে পারবে। আর 18-10 কি বলছে? 18-10 আছে তো নাকি? হ্যাঁ, 18-10 খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, এটা দিয়ে একটা প্রশ্ন সেট আপ হইতে পারে। কিরকম প্রশ্ন সেট আপ হইতে পারে? যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিশেষ করে 9 ধারার অধীন যে মামলাগুলা তদন্ত করতেছে তদন্তকারী কর্মকর্তা, ওই প্রশাসনিক কারণ দেখায় তখন তার তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে তারে প্রশাসনিক কারণ দেখায় বদলি করা যাবে না। সুস্পষ্ট ভাবে এই 18-10 ধারা এই কথাটা বলে দেওয়া হয়েছে। তাহলে 18-1 থেকে 18-10 4-5 বাতিল, এই সবগুলা বিষয় আমরা বুঝছি। এখানে যদি তদন্ত সময়সীমা আসে তাহলে কি আমরা এই 10টাই লিখবো? এটা একটা প্রশ্ন। আমরা কত পর্যন্ত লিখবো একটু বলেন তো দেখি, কেউ জানেন কিনা? আপনার আসলো নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী তদন্তের সময়সীমা লিখুন। আপনি কোন পর্যন্ত লিখবেন বলেন তো একজন? কেউ জানেন না? হুম। আপনার নাম্বার উপরে একটু লক্ষ্য রাখবেন। নাম্বার যদি 5-6 থাকে 6 পর্যন্ত আমাদের এই 3 পর্যন্ত লেখা, ওই 4-5 তো বাতিল, আমরা 6 পর্যন্ত লিখলেই আমাদের 6-7 পর্যন্ত লেখা যায়, লিখতে পারবো। 6 পর্যন্ত লিখলেই যথেষ্ট। 3 পর্যন্ত মূলত সময়সীমা গুলো দেওয়া আছে নাকি? আপনার নাম্বার কম থাকলে আমরা 3 পর্যন্তই লেখা দিয়ে আসবো, আর যদি নাম্বার বেশি থাকে তাহলে আমরা আহ একটু বিস্তারিত ভাবে লিখবো, যেহেতু আমাদের পুরোটাই তদন্তের সময়সীমা সম্পর্কে বলছে। মানে এই এই ধারাটাই হচ্ছে তদন্তের সময়সীমাকে কেন্দ্র করে। আচ্ছা, 18 ধারা শেষ হলো, এখন 19 ধারাটা একটু বলি। 19 ধারাটা মূলত হচ্ছে জামিন সম্পর্কিত বিধান। এই আইনের অধীন যে আসামিরা কিভাবে জামিন পায় এই জামিন সম্পর্কিত বিধান সম্পর্কে বলছে এখানে। এই ধারাটা আপনারা ভালোভাবে বুঝলে অন্যান্য আইনে যায় এই জামিন সম্পর্কিত বিধান সম্পর্কে সুস্পষ্টভাবে আপনারা বুঝতে সক্ষম হবেন। 19-1 ধারায় বলছে যে আপনার অপরাধটা আপনার বিচারার্থে সংশ্লিষ্ট যে ট্রাইব্যুনাল আদালত আছে তারা বিচারার্থে আমলে গ্রহণ করবেন অপরাধটা, এই নারী শিশু নির্যাতন দমনের অধীন যে অপরাধটা আছে। 19-1। 19-2 ধারায় বলছে মূল যে আসামি আছে, মূল আসামিকে এই অপরাধের সাথে সংশ্লিষ্ট যে মূল আসামি কোনো অবস্থাতেই তারে জামিনে মুক্তি দেওয়া যাবে না।
সে যদি এটা শুনানির সময় সে যদি মনে করেন আপনার তার বিরুদ্ধে যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, কোনো অবস্থাতেই তারে জামিনে মুক্তি দেওয়া যাবে না। প্রথম তাহলে মূলত জামিনে মুক্তি দেওয়া যাবে না, এটাই হচ্ছে মূল 18 19-এর 2-এ। 19-এর 3-এ বলছে ওই আপনার মূল আসামি ব্যতীত যারা অতি বৃদ্ধ থাকবে, পঙ্গু থাকবে, তারপরে হচ্ছে নারী থাকবে, শিশু থাকবে, তাদেরকে জামিনে মুক্তি দেওয়া যাবে। আর 18-4-এ বলছে মূল অভিযুক্ত ব্যতীত অন্যান্য যে আসামি আছে তাদেরকেও জামিনে মুক্তি দেওয়া যাবে। এটা সংক্ষেপে আমি আপনাদের বুঝাই দিলাম মূল যে সিকোয়েন্সটা। তাহলে 19-এ হচ্ছে বিচারার্থে অপরাধটা আমলে গ্রহণ করবে। 19-এর 2-এ হচ্ছে ওই মূল আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকলে তারা কোনো অবস্থাতে জামিনে মুক্তি দেওয়া যাবে না। মোট কথা মূল আসামিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। মূল আসামি 19-এর 2। 19-এর 3-এ হচ্ছে মূল আসামি ব্যতীত অন্যান্য যেই মানে অতি বৃদ্ধ, নারী, শিশু বা পঙ্গু এই টাইপের যে মানুষ আছে তাদেরকে জামিনে মুক্তি দেওয়া যাবে। আর 19-এর 4-এ বলছে আপনার একবারে যে এই কি বলে আপনার মূল অভিযুক্ত, এই মূল অভিযুক্ত ব্যতীত অন্যান্য যে আসামি আছে সেই আসামিগুলোকে জামিনে মুক্তি দেওয়া যাবে। তাহলে 19-এর 1, 2, 3, 4 ক্লিয়ার? আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন আমাদের এই পর্যন্ত কিন্তু আমরা আগেও পড়ছি, আজকে একবারে ডিটেলসে 0 থেকে আপনাদের পড়াইলাম। এখন আমি তো 20 ধারায় বি দিয়া শুরু হয়েছে বিচার। তো এই যে বি দিয়া বিচার শুরু হইলো, তো এখানে এই বিচার কে করবে? এই আইনে বিচারটা কে করবে? পুলিশ করবে না, বিচারটা করবে ট্রাইব্যুনাল, আদালত। পুলিশ তো তার তদন্ত প্রতিবেদন, লিখিত তদন্ত প্রতিবেদন দিয়ে দিবে, সেই তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে, চার্জশিটের প্রেক্ষিতে ওই সংশ্লিষ্ট যে ট্রাইব্যুনাল আদালত আছে তারা হচ্ছে বিচার করবে। এই বিচারিক কার্যক্রম সম্পর্কে 20-এর 1 ধারা থেকে 20-এর 9 ধারা পর্যন্ত বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। কত থেকে? এই বিচারিক কার্যক্রম সম্পর্কে 20-এর 1 ধারা থেকে 20-এর 9 ধারা। আমি এটা মনে হয় আজকে সকালবেলা আপনাদের সাথে আলোচনা করছি। এই 20-এর 1 ধারা থেকে 9 ধারার মধ্যে কয়েকটা ধারা আছে যেগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। এখন আমি আবার সহজভাবে আলোচনা করে দিচ্ছি, আপনারা আশা করি বোধগম্য হয়ে যাবেন যে আমাদের আসলে কোন জায়গা থেকে প্রশ্নগুলা আসবে। 20-এর 1, 20-এর 1-এ বলছে আপনার এই যে দুইটা ট্রাইব্যুনাল আদালত আমরা পাইছিলাম 26-26-এর ক, এই দুইটা ট্রাইব্যুনাল আদালতে যখন তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত প্রতিবেদন পাঠাবে সেটা আমলে গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করবে। একটানা বিচার কার্যক্রম শুরু করবে হচ্ছে ট্রাইব্যুনাল আদালত। এটা হচ্ছে 20-এর 1 ধারা। 20-এর 2 ধারা বলছে একবারে কার্য দিবস, প্রত্যেক কার্য দিবসে এই বিচারিক কার্যক্রম ট্রাইব্যুনাল আদালত পরিচালনা করবে বিরতিহীন ভাবে, একটানা ভাবে, একটানা। 20-এর 2। 20-এর 3 হচ্ছে এই ট্রাইব্যুনাল আদালত এই আইনের অধীন যে বিচারিক কার্যক্রম গুলো আছে 180 দিনের মধ্যে, না কার্য দিবস 180 কার্য দিবসের মধ্যে বিচারিক কার্যক্রম সমাপ্ত করবে। এটা হচ্ছে 20-এর 3। আর 20-এর 3-এর ক, 20-এর 3-এর কতে বলছে যদি 9 ধারার অধীন ধর্ষণ মামলা সম্পর্কিত যে বিষয়গুলো থাকে সেই ক্ষেত্রে আবার 90 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্য মানে বিচারিক কার্যক্রম শেষ করতে হবে ট্রাইব্যুনাল আদালতকে। 20-এর 3-এর ক। আচ্ছা 20-এর 1টা বলতেছি। 20-এর 1 আপু কিছু না, 20-এর 1 জাস্ট হচ্ছে তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত প্রতিবেদনটা যখন দাখিল করে ট্রাইব্যুনাল তখন সেটা আমলে গ্রহণ করে বিচারিক কার্যক্রমের জন্য, তার বিচারিক কার্যক্রম শুরু হয়। মূলত 20-এর 1-এর সেন্সটা হচ্ছে এটা। আর 20-এর 2-এর সেন্স হচ্ছে ওই মামলা তদন্ত প্রতিবেদনের প্রাপ্তির প্রেক্ষিতে তখন ওই ট্রাইব্যুনাল আদালত একটানা
বিচারিক কার্যক্রম প্রত্যেক কার্য দিবসেই পরিচালনা করবে। এটা হচ্ছে 20-2। 20-3 হচ্ছে 180 কার্য দিবসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করবে। আর 20-3 হচ্ছে আপনার নারী শিশু নির্যাতন এই আইনের যদি 9 ধারার দর্শন সম্পর্কিত যে মামলার বিষয়বস্তুগুলো আছে ওগুলা আপনার 90 কার্য দিবসের মধ্যে শেষ করবে। আর 20-4 আছে ট্রাইব্যুনাল যদি মনে করে যে আসলে এই তদন্তকারী কর্মকর্তার গাফিলতির কারণে এই 180 কার্য দিবস বা নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত মানে বিচারিক কার্যক্রম সমাপ্ত সম্ভব হচ্ছে না, তখন এই বিষয়টা এই তার যে এসিআর আছে বাৎসরিক প্রতিবেদনে এই বিষয়টা নোট দিয়া তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিতে পারবে ট্রাইব্যুনাল আদালত। এটা হচ্ছে 20-4। 20-5 হচ্ছে যখন আপনার নতুন বিচারক আসবে তখন পুরাতন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার প্রয়োজন নাই। কিন্তু নতুন বিচারক যদি মনে করে যে না, আমার আগের বিচারক যেই সাক্ষ্য গ্রহণ করছে ন্যায় বিচারের সাথে আমারও ওই আগের পুরাতন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন, তখন সেক্ষেত্রে পুরাতন সাক্ষীদেরও সাক্ষ্য গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে 20-5। আর 20-6 হচ্ছে আপনার এই 6 হচ্ছে 20-6 রুদ্ধ মানে ওই যে ট্রায়াল ইন ক্যামেরা যেটা বলছিলাম, রুদ্ধদ্বার কক্ষে বিচার। অর্থাৎ আপনার এই আইনের অধীন যখন কোনো নারী বা শিশু ধর্ষণের শিকার হয়, অভিযুক্ত যে মানে কি বলে, অভিযুক্ত না, এটা হচ্ছে অপরাধের শিকার যে ব্যক্তি আছে তার যেই মানে তার যে বিচারিক কার্যক্রমটা, এই বিচারিক কার্যক্রমটা গোপনে একটা গোপনীয় কক্ষে বিচারিক কার্যক্রমটা পরিচালনা করতে হবে ওই আবেদনের প্রেক্ষিতে, বা এটা আদালত ট্রাইব্যুনাল স্বীয় বিবেচনায় এই কাজটা করবে। এটা বলা হয়েছে 20-6 রুদ্ধদ্বার কক্ষে যে বিচারিক কার্যক্রম পরিচালনা, এটা হচ্ছে 20-6। তাহলে 20-5 20-6 খুবই ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাটা 20-5 থেকে 20-9 পর্যন্ত সবগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। এখান থেকে যে কোনো প্রশ্ন সেটা হইতে পারে যে কোনো একটা উপধারা থেকে। তাহলে 20-5 20-6 আশা করি বুঝছেন। 20-7 20-7 হচ্ছে এই যে এই নারী শিশু নির্যাতন দমন আইনের যে শিশু যদি অপরাধ করে বা শিশু যদি সংঘাতে জড়িত থাকে তাদের যে কার্যক্রম, বিচারিক যে কার্যক্রম আছে, এই বিচারিক কার্যক্রম শিশু আইন অনুসারে 2013 সালের শিশু আইন অনুসারে পরিচালনা করতে হবে। 20-7। 20-8 বলছে নিরাপত্তামূলক হেফাজতে কোনো নারী বা শিশুকে রাখার ক্ষেত্রে তাদের মতামতের প্রাধান্য দিতে হবে, তাদের যেখানে নিরাপত্তামূলক হেফাজতে রাখা হবে। 20-8। আর 20-9 বলছে শুধুমাত্র মেডিকেল সনদ বা সার্টিফিকেট যেটা আমরা বলি 20-9, এবং পারিপার্শ্বিক ঘটনার যে সাক্ষ্য প্রমাণ আছে এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইচ্ছা করলে আমাদের যে ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালের যে বিচারক আছে ওনারা বিচার কার্য সম্পন্ন করতে পারেন। তাহলে 20-5 থেকে 20-9 পর্যন্ত যে জায়গাগুলো আছে খুবই ইম্পর্টেন্ট জায়গা না? এখান থেকে আমাদের যে কোনো প্রশ্ন কিন্তু সেট আপ হইতে পারে। তাহলে আপনারা এই 20-এর যে 20-বিতে বিচারিক কার্যক্রম, এই বিচারিক কার্যক্রম কিন্তু যদিও ট্রাইব্যুনালের কার্যক্রম, কিন্তু এই কথাগুলা খুবই আমাদের গ্রহণীয়। যেমন 18-7 থেকে একটা প্রশ্ন এসে আসছিল না যে আসামিকে কি সাক্ষী করা যায় কিনা, আসামির পরিবর্তন করে সাক্ষী রূপান্তর করা যায় কিনা, এরকম একটা প্রশ্ন আসছিল 18-7 থেকে। তো ওইটার ভিতর থেকে যেহেতু আসছে, এখান থেকেও ভিতর থেকে প্রশ্ন আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। আচ্ছা, তারপর 21 হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা করার কথা বলা হয়েছে। আসামির অনুপস্থিতিতে 21 ধারার মূল সেন্সটা হচ্ছে আপনার কোনো আসামি যদি আপনার বিজ্ঞ আদালতে হাজির হওয়ার কথা থাকলে সেই আসামি যদি হাজির না হয়, সেক্ষেত্রে আপনার বিজ্ঞ আদালত ধইরা নেয় যে আসলে সে প্রকৃতপক্ষে অপরাধের সাথে জড়িত, সে আদালতে হাজির হলে তার শাস্তি হবে, তার বিচার হবে, সেই জন্য তার গ্রেফতার এড়ানোর জন্য সে মূলত আদালতে হাজির হচ্ছে না। এই সম্ভাবনা থেকে বিজ্ঞ আদালত বা ট্রাইব্যুনাল কি করে, তাকে হাজির হওয়ার জন্য, বর্তমানে এটা আগে 2টা পত্রিকা ছিল, এখন হচ্ছে দৈনিক জাতীয় বাংলা একটা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে, জারি করে, অথবা এই তথ্য প্রযুক্তির উপযুক্ত যে কোনো মাধ্যমে নোটিশ জারি করা যাবে। এই 21 ধারার মধ্যে এটা বলছে।
তারপরেও যদি সে না আসে, তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হবে। আবার বলছে যদি সে আসামি আসে, আইসা হাজির হইল, হাজির হইয়া পরে জামিনে চলে গেল, সে আত্মগোপন করলো বা পালাই গেল, পরবর্তীতে আর আসতেছে না, পরবর্তীতে তারা আসার জন্য নোটিশ না দিয়ে তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত করা যাবে। এটাই হচ্ছে 21 ধারার মূল বিষয়বস্তু। আশা করি আমরা এটা বুঝতে পারছি। 22 ধারা হচ্ছে, 21 ধারা কি বলা লাগবে আরো? আমি একটু ফাস্ট বলে ফেলছি যদিও। আচ্ছা ঠিক আছে শামীম ভাই, আপনার আগে ফ্যামিলির সময় দেন। দুইটাই রেকর্ড হয়েছে, সমস্যা নাই। আচ্ছা, আমরা গেছি হচ্ছে কততে? 21, এখন 22। 22 দ্বারা হচ্ছে ম্যাজিস্ট্রেট আপনার যে কোনো স্থানে অপরাধের শিকার ব্যক্তির জবানবন্দি রেকর্ড করতে পারে, এই ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে 22 ধারায়। এটা কিরকম একটু দেখেন। 22 ধারায় বলা হয়েছে আপনার মামলার যে তদন্তকারী কর্মকর্তা, তার মামলা তদন্তকালে যদি দেখে এই আইনের অধীন যে অপরাধটা সংঘটিত হয়েছে এই অপরাধের প্রত্যক্ষদর্শী পাওয়া গেছে, তখন লিখিত আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল ম্যাজিস্ট্রেটকে অবগত করবে ঘটনাস্থলে এসে জবানবন্দি রেকর্ড করার জন্য। এটা হচ্ছে 22-1। 22-2-এ ওই ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে জবানবন্দি রেকর্ড করবে এবং সেই জবানবন্দি, রেকর্ডকৃত জবানবন্দিটা তদন্তকারী কর্মকর্তাকে দিবে যে আপনি এটা আবার ট্রাইব্যুনাল আদালতে এটা আপনার তদন্ত প্রতিবেদনের সাথে সংযুক্ত করে প্রেরণ করবেন। তখন ওই তদন্তকারী কর্মকর্তা আবার এটা সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আদালতে এটা প্রেরণ করেন। এটা হচ্ছে 22-2। আর 22-3-এ হচ্ছে এই যে সাক্ষ্যটা গ্রহণ করলো, এই সাক্ষীরা যদি কোনো কারণে মারা যায়, অসুস্থ হয়ে যায়, হারায় যায়, বিদেশ চলে যায়, তারা হাজির করা যদি বেসাপেক্ষ বিষয় হয়ে দাঁড়ায়, তখন তার পূর্বে দেওয়া যে সাক্ষ্যটাই, যে এই একটু আগে যে সাক্ষ্যটা দিল, এই সাক্ষ্যটাই বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত হবে। এটা হচ্ছে 22-3। তাহলে 22 ধারাটা আমরা বুঝছি, ক্লিয়ার? একজন মাত্র, সুপ্তা মাত্র বুঝছে, মুজিবুর স্যারও বুঝছে। আচ্ছা, আমি পরের অংশটা ফাস্ট বলছি, আমি যদিও ফাস্ট বলতেছি নাহলে টাইম কভার করতে পারতেছি না। আপনারা এটা ধৈর্য সহকারে দেখে নেবেন, মূল বইয়ের সাথে মিলাই নেবেন, পেন্সিল দিয়ে নিচে নিচে মার্ক করে নেবেন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি হাইলাইট করে বারবার বলতেছি, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, পরে হচ্ছে আপনার 23 ধারা। 23 ধারায় বলছে কি, রাসায়নিক পরীক্ষক, এই প্রশ্নটা আমাদের চলে আসছে। অর্থাৎ 23 ধারায় বলছে রাসায়নিক পরীক্ষক আপনার কোনো একটা রিপোর্ট, উনি তো এক্সপার্ট, কোনো একটা রিপোর্টে সে স্বাক্ষর করে মারা গেল, বা সে হারাই গেল, বিদেশ চলে গেল, অসুস্থ হয়ে গেল, যাই হোক না কেন, তারা হাজির করে পেশা করি, সেই ক্ষেত্রে সে না থাকলেও তার সাক্ষীটা নিজেই নিজে নিজেই বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত হবে। তবে তবে কি, তার এই সাক্ষ্যের উপর ভিত্তি করে ওই আসামিকে শাস্তি দেওয়া যাবে না। এর সাথে ওই যে আমরা পড়ছিলাম 20-এর কয় দ্বারা, 9 দ্বারা, মানে ঘটনার মেডিকেল সার্টিফিকেট বা পারিপার্শ্বিক ঘটনার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেও কিন্তু বিচার কার্যক্রম এখানে বলছে পরিচালনা করা যায়। তাইলে এখানে এই বিষয়টা এটার সাথে কিন্তু প্রাসঙ্গিক হিসেবে আমরা বিবেচনা করতে পারি, ঠিক কিনা? আপনারা কি মানে আছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে? আমার কথার তালে আছেন? আর এই 23 ধারায় এই যে তারা যে মানে ইয়েটা করলো, এটা আমাদের ওই 32-এ সাক্ষ্য আইনের, আর সাক্ষ্য আইনের 45-এ এক্সপার্ট ওপিনিয়ন, এখানে যে হস্তাক্ষর বিশারদ আছে, আহ মানে তদন্তকারী রিপোর্ট প্রদানকারী ব্যক্তি আছে, মানে যারা এক্সপার্ট লেভেলের লোক, তাদের যেই সাক্ষ্যটা, সেটা বিজ্ঞ আদালতে বিবেচিত হবে, প্রাসঙ্গিক হবে। আর এক্ষেত্রে আমাদের 509-এর ক, সিআরপিসি 510, এইগুলো কিন্তু আমাদের কাউন্টেবল। এটাও আমরা আলোচ্য বিষয় হিসেবে এখানে কাউন্ট করতে পারি, এই 23 ধারা। তারপরে 24, এটাও আমাদের পরীক্ষায় আসছে, দেখছেন সব ইম্পর্টেন্ট ধারা।
24 ধারা হচ্ছে সাক্ষীর উপস্থিতি নিয়ে কথা বলছে। আপনার সাক্ষীর ঠিকানা মনে করেন সর্বশেষ ঠিকানা যেই থানা এলাকায় আছে সেই থানা এলাকার অফিসার ইনচার্জের নিকট এই নারী ও শিশু নির্যাতন দমনের যে সাক্ষীরা আছে সেই সাক্ষীরা হাজির করার দায়িত্ব বর্তাবে সেই অফিসার ইনচার্জের উপর। সে এটা প্রাপ্তি সাপেক্ষে সে এটা জারি করবে, অপর কপিতে স্বাক্ষর নিবে। এই স্বাক্ষরকৃত এক কপি পুলিশ সুপারের নিকট প্রেরণ করবে, আরেক কপি হচ্ছে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আদালতে পাঠানোর ব্যবস্থা করবে ডাকযোগে বা রেজিস্টার যোগে। আর যদি সেটা উনি যথাযথভাবে না সম্পূর্ণ করে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নিতে পারবে, ট্রাইব্যুনাল এটা নির্দেশ দিতে পারবে। এটা হচ্ছে 24-3। আর 24-4 হচ্ছে যদি সাক্ষীটা দূরবর্তী স্থানে অবস্থান করে, এই দূরবর্তী সাক্ষীর ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আদালতে তার সাক্ষ্য গ্রহণ করার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা রাখার কথা সেই প্রয়োজনীয় ব্যবস্থা ট্রাইব্যুনাল আদালত রাখবে। তার সাক্ষ্য সেই মানে তথ্য প্রযুক্তির উপযুক্ত যে কোনো মাধ্যম দিয়ে সেটা গ্রহণ করা যাবে। সেটা বিজ্ঞ আদালতে কিন্তু গ্রহণযোগ্যতা আছে। এটা 20-4 নতুন সংযোজন হয়েছে, 24-4। ক্লিয়ার? 24 ক্লিয়ার। 25 হচ্ছে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করার কথা বলছে। এই আইনে আমাদের যে তদন্ত কার্যক্রম আছে বা যাবতীয় যত কার্যক্রম আছে, মামলা গ্রেপ্তার থেকে আসামি বিজ্ঞ আদালতে প্রেরণ পর্যন্ত যত ধরনের কার্যক্রম আছে সকল কার্যক্রমে এই ফৌজদারি কার্যবিধি তার এইগুলো নাই, এই বিধানগুলো আছে। সরি, নারী শিশু নির্যাতন আইনে এই বিধানগুলো নাই, এটা আছে কোথায়? ফৌজদারি কার্যবিধিতে। এক্ষেত্রে এই ফৌজদারি কার্যবিধি অনুসরণ করার জন্য বলা হয়েছে। 25-এর ক ধারায় বলা হয়েছে তদন্তকারীর কর্মকর্তা, এটা নতুন সংশোধন আনছে, মানে এই তদন্তকারী কর্মকর্তা না, এটা হচ্ছে অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কর্তব্য কোন ক্ষেত্রে? এই আইনের অধীন কোনো একটা মহিলা বা শিশু যদি অপরাধের শিকার হয়, তখন সে যদি সাক্ষ্য প্রমাণ নিয়ে ওই অফিসার ইনচার্জের কাছে যায় এবং তার এই ঘটনাটা যদি তার থানা এলাকার মধ্যেও না হয়ে থাকে, সে মামলা নিতে হবে, তাকে এফআইআর গ্রহণ করতে হবে। এফআইআর গ্রহণ পূর্বক তাকে মেডিকেল পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে তার কাজ। এবং এই কাজগুলো শেষে ওই যে মামলা রেকর্ড করলো, তখন এই সংশ্লিষ্ট যেই থানা এলাকায় মামলাটা হওয়ার কথা এই কপিটা তখন সংশ্লিষ্ট থানা এলাকায় প্রেরণের ব্যবস্থা গ্রহণ করবেন। এটা হচ্ছে 25-এর কতে এই অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলছে 25-এর ক ধারায়। খুব ইম্পর্টেন্ট একটা ধারা, মনে রাখবেন। ও মাঝখানে 24-এর কটা স্কিপ করে গেছে, 24-এর ক সংযোজন হয়েছে। 24-এর কতে বলছে যে সম্মতি ক্ষেত্রে অনুমান করতে পারবে, ট্রাইব্যুনাল আদালত সম্মতির ক্ষেত্রে অনুমান করতে পারবে। কি সম্মতির ক্ষেত্রে? ধরেন আপনি হচ্ছেন বুদ্ধি প্রতিবন্ধী একটা মহিলার ক্ষেত্রে বলতেছি বা শিশুর ক্ষেত্রে, একটা বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের শিকার হয়েছে বা অক্ষম, সে কথা বলতে অক্ষম, এই টাইপের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। সে ধর্ষণের শিকার হয়েছে কিনা তার বডি ল্যাঙ্গুয়েজ তার ইয়া দেখে ওই বিজ্ঞ যে বিচারক আছে উনি এটা অনুমান করতে পারবেন তার সম্মতি সম্পর্কে সে ধর্ষণের শিকার হয়েছে কিনা। তাহলে অনুমান শুধুমাত্র সাক্ষ্য 4 ধারাতেই নাই, এই অনুমান নারী শিশু নির্যাতন দমনের 24-এর ক ধারাতেও আছে। তাহলে 24-এর ক ধারাটা আমরা বুঝতে পারছি। ওকে, 25-এর ক হচ্ছে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কর্তব্য, সেটাও আমরা বুঝতে পারছি। আবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি এই দায়িত্ব কর্তব্য যথাযথভাবে যদি না পালন করে, তাহলে তার বিরুদ্ধে একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করতে হবে, এটা ট্রাইব্যুনাল আদালত নিয়োগ করবে। এবং ওই অনুসন্ধানকারী কর্মকর্তা এই অফিসার ইনচার্জ আসলে এই কাজের সাথে সে অস্বীকার জ্ঞাপন করছে কিনা, অস্বীকৃতি জ্ঞাপন করছে কিনা এই সম্পর্কে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাকে 7 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। এটা আবার বলা আছে 27-এর 1-এর ক ধারায়। 27 ধারা থেকে শুধু এটা নিবেন, 27-এর 1-এর ক আর 27-এর 3 ধারা। 27-এর 3 ধারা এই দুইটা ধারা নিবেন, আমি যে দুইটা ধারা বলছি আর ওগুলো নেওয়ার দরকার নেই। মানে ট্রাইব্যুনালের এখতিয়ার এই 27 ধারাটা। 26-এর কত আপনারা জানেন, নারী ও শিশু নির্যাতন দমন অপরাধ দমন ট্রাইব্যুনাল 26, আর 26-এর ক হচ্ছে শিশু ধর্ষণ নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালত হচ্ছে 26-এর ক। আর আমাদের ওদিকে 27-এর 1-এর কতে বলছে ওই যে 25-এর ক ধারা অনুযায়ী যদি অফিসার ইনচার্জ সাহেব যদি মামলা নিতে অস্বীকৃতি জ্ঞাপন করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা 7 কার্য দিবসের মধ্যে তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে করবেন। তখন এটার ভিত্তিতে
এই সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আদালত ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, গেল 27-1 ক। আর 27-3 ধারাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আপনার এটা বাসার ভাই বলছিল যে ধরেন একটা মহিলাকে ধর্ষণ করতে একটা লোক গেছে, তার সাথে জাপটাজাপটি করছে, কিন্তু ধর্ষণ করতে পারে নাই। এই তার স্বামী এসে তারে বাধা দিছে, তখন তার স্বামীর মাথার মধ্যে গুরুতর জখম করছে, আঘাত করছে, মাথায় বাড়ি দিয়ে রক্তাক্ত জখম করছে, গুরুতর জখম। এক্ষেত্রে নারী শিশু আইনে তো এই কোন পুরুষের জন্য গুরুতর জখম করলে সেটা তো এখানে ইনক্লুড নাই। তাহলে এই যে দুইটা অপরাধ একসাথে যে হয়েছে, এই দুইটা তাহলে এই দুইটাই একসাথে বিচার করা যাবে, দুইটা বিষয় একসাথে চার্জশিট দেওয়া যাবে, দুইটা অপরাধের বিষয় একই সাথে চার্জশিট দেওয়া যাবে, একই সাথে বিচার করা যাবে। এই বিষয়টাই বলছে আমাদের কত, এই 27-3 ধারায়। অর্থাৎ চার্জশিট দিলে আমাদের ফৌজদারি কার্যবিধির 173 আর পুলিশ প্রবিধানের 272 বিধি, ফাইনাল রিপোর্ট দিলে 173, পুলিশ প্রবিধানের 275 বিধি। আর সেই সাথে আমাদের এই কত আসবে, 27-3 ধারা। আমরা তাহলে 27-3 ধারাটা বুঝতে পারছি। আমার কথা তালে মনে হয় নাই অনেকে। তাহলে আমরা 27 ধারা থেকে নিব 27-1 ক আর 27-3, এই দুইটা ধারা নিব ভাই। আর কোন ধারা আমি আপনাদের এখানে প্রেসার দিচ্ছি না, ট্রাইব্যুনালের এখতিয়ার, আমি নিজেও এই দুইটা ধারা নিব। আমার আর ওইগুলা লাগে না, আমার দরকারই নাই ওইগুলা। আচ্ছা, 28 ধারা হচ্ছে ওই হাইকোর্ট বিভাগে সংক্ষুব্ধ ব্যক্তি যারা এই মামলার রায়ে সন্তুষ্ট না, তারা হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তি, তারা 30 দিনের মধ্যে আপিল করতে পারবে। 30 দিন না 30 কার্য দিবস, 30 দিনের মধ্যে। আচ্ছা, 28 ধারা হচ্ছে আপিলের বিষয়টা 30 দিনের মধ্যে, শুধু এটুকুই নেন, আর কিছু নেওয়া লাগবে না এখান থেকে। 29 ধারা হচ্ছে মৃত্যুদণ্ডের অনুমোদন। এই যে মৃত্যুদণ্ডের যে অনুমোদনের যে বিষয়টা, এটা সিআরপিসি 374 ধারা মোতাবেক এই অনুমোদনটা দেওয়া হবে। 29 ধারা। 30 ধারা হচ্ছে এই অপরাধের জন্য যদি কেউ সহায়তা করে, অর্থাৎ ধর্ষণ করছেন আপনি, আপনার সাথে সহায়তা করছে আপনার বন্ধু, আপনার মৃত্যুদণ্ড হয়েছে, আপনার বন্ধুরও মৃত্যুদণ্ড হবে। সহায়তা করলেও সমান অপরাধ, সে ধর্ষণ না করেও সমান অপরাধী হবে। এটা হচ্ছে অপরাধের সহায়তা ও প্ররোচনা করার শাস্তি, 30 ধারা। 31 ধারা হচ্ছে নিরাপত্তামূলক হেফাজত। এই নিরাপত্তামূলক হেফাজত সম্পর্কে আপনাদের 20-8 ধারায় পড়াইছি, যে একটা থানার মধ্যে যখন একটা নারী বা শিশুরে নিয়ে আসা হয়, এই তার নিরাপত্তা নিশ্চিত করা আপনার দায়িত্ব। এখন সে যদি বলে আমি এখানে নিরাপদ না, আমাকে ওই জায়গায় রাখেন, থানার ওই জায়গাটা আমার কাছে নিরাপদ মনে হচ্ছে, তার এই মতামতের প্রাধান্য দিতে হবে। এটাই বলছে নিরাপত্তামূলক হেফাজতের বিষয়টা। এখানে আরো বিস্তার আলোচনা আছে। 31 হচ্ছে ট্রাইব্যুনালের জবাবদিহিতা। আপনি জাস্ট এটুকু নলেজই রাখেন, ওই 20-8 বিষয়টা এখানে 31 রাখেন। মানে 31 আর 31 কত হচ্ছে ট্রাইব্যুনালের জবাবদিহিতা, এখানে ডিটেলস আর কিছু জানার দরকার নাই। তারপরে আপনার 32 হচ্ছে আপনার ওই যে মেডিকেল পরীক্ষা করাইতে হবে। ওই অপরাধের শিকার ব্যক্তি যে, তার মেডিকেল পরীক্ষা করাইতে হবে আসলে সে ধর্ষণের শিকার হয়েছে কিনা। এটা সরকারি হাসপাতালেও করানো যাবে বা অনুমোদিত যে কোনো বেসরকারি হাসপাতালেও করানো যাবে। আর 32 কতে হয়েছে আপনার, যদি তদন্তকারী কর্মকর্তা ওই অপরাধীর এবং হচ্ছে এই অপরাধের শিকার উভয় ব্যক্তির ডিএনএ টেস্ট করতে চায়। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ 2014 সালের আইনের বিধান অনুযায়ী ওই সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আদালতের অনুমতি নিয়ে উনি এই টেস্টটা করাইতে পারবেন। এটা হচ্ছে আমাদের 32 পর আলোচনা। আর 32 খতে সাক্ষীর সুরক্ষা এবং হচ্ছে সাক্ষীর ভাতার যে বিষয়টা আছে, অর্থাৎ সাক্ষী যে সাক্ষ্য দিতে আসবে তার সময়ের যে দাম, তার সময়ের যে ক্ষতিপূরণ, সে তো অন্যান্য জীবিকার তাগিদে সে ব্যস্ত থাকার কথা, তারপর সেই মামলার স্বার্থে আসছে, এই খরচটা বহন করার কথা বা করবে হচ্ছে সরকার, অর্থাৎ সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আদালত তার এই ভাতার খরচটা প্রদান করবে। এটা খরচটা নির্বাহ হবে সরকার কর্তৃক, যে সরকারি কোষাগার আছে সেই কোষাগার থেকে এটা ফান্ডিং হবে। এটা বলছে এই 32 খ ধারায়। 33 ধারা হচ্ছে আমাদের বিধি প্রণয়নের ক্ষমতা দরকার নাই। 34 ধারা হচ্ছে রহিতকরণ হেফাজত।
আর 35 ধারা হচ্ছে ওই যে আমাদের 11-র গ দফার যেই আপোষযোগ্য যে অপরাধ আছে, মানে যৌতুকের জন্য সাধারণ যে আঘাত, এই সাধারণ আঘাত করার যে বিশেষ বিধান সম্পর্কিত বিষয় বলা আছে, এটা হচ্ছে 35 ধারায় এসে আবার বলছে। এটাও আমাদের তেমন ইম্পর্টেন্ট না, তারপরে জাস্ট জেনে রাখা ভালো। আমাদের 35টা ধারা আছে, সর্বশেষ ধারায় এই 11-র গ দফার যেই বিশেষ বিধানটা আছে, এটা এখানে বলা আছে। তো আসলে এই ছিল আপনাদের আজকের ক্লাসের পুরো মূল বিষয়বস্তু। আমি চেষ্টা করছি একেবারে আইনের পুরো নির্যাসটা খুব সহজ ভাষায় আপনাদের উপস্থাপন করার জন্য। যাদের ধৈর্য ছিল, যারা শেষ পর্যন্ত ক্লাসটা শুনেছেন, আমি বিশ্বাস রাখি, মনে প্রাণে বিশ্বাস করি যে ক্লাসটা আপনারা সবাই মানে বুঝতে পেরেছেন আসলে নারী ও শিশু নির্যাতন দমনের যে সংশোধনগুলো আনা হয়েছে, এবং এটা কিভাবে সহজ ভাষায় নিজে মনে রাখবেন, কিভাবে খাতায় উপস্থাপন করবেন, কথাগুলা কিরকম ভাবে লিখতে হবে, একবারে সহজ সরল ভাষায় লিখলে কিন্তু আপনার মার্ক ভালো পাওয়া যায়। এই পুরো প্যাকেজটাই একটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আমি পুরো ক্লাসের রেকর্ড ভিডিওটা আপনাদের প্রোভাইড করব, আপনারা নিজ দায়িত্বে আবার দেখে নেবেন। আশা করি এখান থেকে যে কোনো প্রশ্ন দেখ না কেন, আমরা সবাই এই প্রশ্নের উত্তর করতে সক্ষম হব, এবং খুব চমৎকার ভাবে আমরা উত্তর করতে সক্ষম হব। তো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমাদের আজকের এই হাই ভোল্টেজ এবং প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন একটা ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ।